18 বছর হলেই এনআইডি দেখিয়ে গ্রামের মানুষ পাবেন কোভিড টিকা। শুরু 7 আগস্ট। সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। একদিনে সর্বোচ্চ 258 জনের মৃত্যু। করোনার টালমাটাল অবস্থার মধ্যে প্রতিদিন রেকর্ড ভাঙছে ডেঙ্গু। 24 ঘন্টায় সর্বোচ্চ 143 জন হাসপাতালে ভর্তি। রাজধানীতে অভিযানে গেলেই মিলছে লার্ভা। চট্টগ্রামে বিধিনিষেধ বিরোধী বিক্ষোভের নামে শিবিরের নাশকতার পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। মহাসড়ক দখলের ষড়যন্ত্রের সময় গ্রেফতার 19। এবং রাজধানীর পঙ্গু হাসপাতালে দালালের দৌরাত্ম্য। ডাক্তার না থাকার গল্প ফেঁদে টাকার বিনিময়ে রোগী পাঠাতো ভুঁইফোড় বেসরকারি হাসপাতালে। গ্রেফতার 9। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। 18 বছর হলে এনআইডি কার্ড দেখিয়ে দেশের ইউনিয়ন পর্যায়ে মিলবে করোনার টিকা। 7 আগস্ট থেকে শুরু হবে এই কার্যক্রম। মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। আগামী 5 আগস্ট পর্যন্ত চলমান লকডাউনে কোনো রকম শিল্প কারখানা খোলা হবে না বলেও সাফ জানানো হয়। বাঁচতে হলে টিকার বিকল্প নেই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন উৎস থেকে 21 কোটি ডোজ করোনা টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী সরকার। এ অবস্থায় দেশব্যাপী টিকা কার্যক্রম আরও বেগবান করতে ইউনিয়ন পরিষদে টিকা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 7 আগস্ট থেকে সেখানে নিবন্ধন ছাড়া কেবল জাতীয় পরিচয়পত্র দেখেই মিলবে করোনার টিকা। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি জানান স্বাস্থ্যমন্ত্রী। ইউনিয়ন পরিষদে টিকার কেন্দ্র স্থাপন করছি, যেখান থেকে ইউনিয়নের সমস্ত লোকজন, আপামর জনসাধারণ যারা টিকা নিতে চায় বা নিতে হবে, তারা ওখানে এসে টিকা নিতে পারবে। এই সুবিধাটুকু আমরা এখন করে দিচ্ছি। তারা তাদের যে আইডি কার্ড নিয়ে আসতে পারে, তারা টিকা দিতে পারবে। কোথাও কোথাও ঢিলেঢালা লকডাউন থাকলেও তা কঠোরভাবে কার্যকরের সিদ্ধান্ত হয় মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে উচ্চ পর্যায়ের এই বৈঠকে, যেখানে অংশ নেন 3 বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। সিদ্ধান্ত হয় কঠোর লকডাউন চলবে 5 আগস্ট পর্যন্ত। তবে এর মধ্যেই লকডাউন শিথিল করে শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন কারখানা মালিকরা। তাদের প্রস্তাব নাকচ করা হয় এই বৈঠকে। আমাদের যে লকডাউন চলছে এটা চলতেই থাকবে। আমাদের যে টার্গেট 5 তারিখ পর্যন্ত, সেই 5 তারিখ পর্যন্ত লকডাউন চলবে। শিল্পপতিরা এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, আমরা সেই রিকোয়েস্ট আমরা বোধহয় গ্রহণ করতে পারছি না। যাদের এনআইডি নেই, বিশেষ ব্যবস্থায় কেন্দ্রেই নিবন্ধন করে তাদের টিকা দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। যাদের আইডি কার্ড বা বাড়তি কিছু না থাকবে, তাদেরও একটা বিশেষ ব্যবস্থায় রেজিস্ট্রেশন করে দিয়ে দেওয়া হবে স্পটে। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে কাজ করছে সরকার। মঙ্গলবার বিকেলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 27তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় মাঠ পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রমে নেতাকর্মীদের সম্পৃক্ত হওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। ভ্যাকসিনের ব্যাপারে যেখানে যা পাওয়া যাচ্ছে আমরা ক্রয় করছি, তার জন্য আলাদা টাকাও রাখা আছে, প্রয়োজন আরও টাকা আমরা খরচ করব। কিন্তু বাংলাদেশে অন্তত 80% মানুষ বা অর্থাৎ যারা ভ্যাকসিন নিতে পারে WHO এর নির্দেশ মোতাবেক, তার সবাই যাতে ভ্যাকসিন নিতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আর ইতিমধ্যেই আমাদের কিন্তু প্রায় 1,87,00,000 কাছাকাছি আমাদের ভ্যাকসিন হয়ে গেছে দেওয়া। আর সেই সাথে আমরা আরও ভ্যাকসিন দেওয়াচ্ছি এবং একেবারে গ্রাম পর্যায়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা আমরা নিচ্ছি। সেখানে সবাইকে যে রেজিস্ট্রেশন শুধু করতে হবে তা না, তাদের আইডি কার্ড দিয়ে তারা সরাসরি এসে রেজিস্ট্রেশন করে ওখানে নিতে পারবে, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমি বলবো স্বেচ্ছাসেবক লীগের ছেলেমেয়ে যে যেখানেই থাকুক, মানুষকে একটু সহযোগিতা করা, সাহায্য করা, যেটা তোমরা অতীতেও করেছো, এটাও করবা, যেন সবাই এই ভ্যাকসিনটা নিতে পারে। একটা সমস্যা এখনও আছে, যেটা আমি গ্রামের থেকে খবর পাই, তার ধারণা টেস্ট করলে করোনা আছে এটা শুনলে সে অচ্যুত হয়ে যাবে, তার সাথে মানুষ মিশবে না। কিন্তু এটা তো ঠিক না। টেস্ট করলে তার যে চিকিৎসাটা হবে, সে যে ভালো হবে বা সে অন্য কাউকে সংক্রমিত করবে না, এই ধারণাটা মানুষের মধ্যে দিতে হবে। লাশ দাফন কাফন সব ব্যবস্থাতেই আমি দেখি স্বেচ্ছাসেবক লীগ অত্যন্ত চমৎকারভাবে
সুনির্দিষ্টভাবে কাজ করে যাচ্ছে। তোমরা যেভাবে মানবতা সেবা দৃষ্টান্ত স্থাপন করেছো, এটা অব্যাহত রাখো, এটাই মনে রাখবে, যেটাই হচ্ছে আমাদের আদর্শ, এটাই আমাদের কাজ, এটাই আমাদের জাতির পিতা শিখিয়েছেন। দেশে করোনায় মৃত্যুর রেকর্ড প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে আগের দিনেরটা। সবশেষ 24 ঘন্টায় সর্বোচ্চ 258 জন মারা গেছেন। সর্বোচ্চ 52,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত প্রায় 15,000। রোগীর অস্বাভাবিক চাপে হাসপাতালগুলোর বেসামাল অবস্থা। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ঈদের পর থেকেই করোনা পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণহীন। সংক্রমণ দাপে বেড়াচ্ছে এখন শহর থেকে গ্রামাঞ্চলে। প্রতিদিন সংক্রমণের সাথে মৃত্যুর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনকভাবে। হাসপাতালগুলোতে বাড়ছে আইসিইউর জন্য হাহাকার। প্রিয়জনকে বাঁচাতে স্বজনরা অক্সিজেন আর আইসিইউর খোঁজে ছোটাছুটি করছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। 24 ঘন্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 84 জন। এছাড়া রংপুর বিভাগে 11 ও সিলেট বিভাগে 7 জন মারা গেছেন। চট্টগ্রাম বিভাগে করোনায় মারা গেছেন 61 জন। এদের মধ্যে চট্টগ্রামের 18, কুমিল্লার 15, চাঁদপুরের 9, নোয়াখালীর 5, ফেনী ও লক্ষ্মীপুরের 4 জন করে ও কক্সবাজারের 3 জন রয়েছেন। শনাক্তের হার 35%। প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। খুলনা বিভাগে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন 50 জন। বিভাগে শনাক্তের হার 28%। রাজশাহী বিভাগে করোনা 21 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বগুড়ার 6, রাজশাহী ও সিরাজগঞ্জে 4 জন করে, পাবনার 3, নাটোরের 2 ও জয়পুরহাটের 1 জন রয়েছেন। শনাক্তের হার 25%। চাপটা একটু বেশি, মারা যাচ্ছে অনেক। এক আল্লাহ ছাড়া কেউ পারবে না এই করোনা থামাতে। ময়মনসিংহ বিভাগে মারা গেছেন 11 জন। এদের মধ্যে ময়মনসিংহ জেলার 7 জন, নেত্রকোনার 3 ও জামালপুরের 1 জন রয়েছেন। শ্বাসকষ্ট অনেক, কিন্তু অক্সিজেন মাঝে মাঝে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। গেলে না ডাইরেক্ট না করে আইসিও নাই। কালকে আমার বিয়েটা আইসিউর জন্য মারা গেল। এমন একটা পর্যায়ে হাসপাতালে তারা ভর্তি হচ্ছে, কোনো কিছু ব্যবস্থাপনা দেওয়ার আগেই তারা মৃত্যুবরণ করতেছে। বরিশাল বিভাগে 13 জন ও জেলায় 3 জনের মৃত্যু হয়েছে। বিভাগের সর্বোচ্চ মৃত্যু পিরোজপুরে 4 জন। এছাড়া একদিনে করোনায় ফরিদপুরে 3 জন, গাজীপুরের 5 ও রাজবাড়ীতে 4 জনের মৃত্যু হয়েছে। সাহাল আব্দুল আলভি, সময় সংবাদ। করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে বিপর্যস্ত সব বয়সীরাই। 2 মাসে মোট মৃত্যুর 21% বয়সী 31 থেকে 50 বছরের মধ্যে। জুনের আগে এ বয়সীদের মৃত্যুহার ছিল 16%। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। ঢাকার বেরাদের আজিজ মিয়া কিংবা কেরানীগঞ্জের তাসলিমা বেগম, দুজনের বয়সী 40-এর কোঠায়। দুজনকেই প্রাণ হারাতে হলো করোনায়। সোয়াইবারই পারলাম না, যেহেতু অস্থির, বুঝি নাই যে এইভাবে মৃত্যু এইভাবে হয়ে যায়। বয়স তো কম, ভাবতে পারিনি যে এই বয়সে মারা যায়। দেশে কোভিডের তৃতীয় ঢেউয়ে ক্রমেই বাড়ছে মাঝবয়সীদের মৃত্যুহার। জুন মাসের প্রথম দিন পর্যন্ত 31 থেকে 50 বছর বয়সীদের কোভিডে প্রাণ হারানোর হার ছিল মোট মৃত্যুর 16%, কিন্তু জুন ও জুলাইয়ে এ হার 21%। অন্যদিকে 21 থেকে 30 বছর বয়সীদের চিত্র উদ্বেগজনক। কোভিডের তৃতীয় ঢেউয়ে তাদের মৃত্যুহার 2.74%, যা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। অরিজিনাল ভেরিয়েন্টটা ছিল এবং সাউথ আফ্রিকা, ইউকে ভেরিয়েন্ট ছিল, সেগুলো তো কম ছিল, কিন্তু ডেল্টাতে এসে এটা কোনো এজ কেয়ার ছেড়ে দিচ্ছে না। তাহলে এটাই ভয়ঙ্কর। ইয়াংরা যেন মনে না করে যে আমরা মুক্ত আছি। এদিকে দেশে মোট মৃত্যুহারও বাড়ছে। ভারতকে ছাড়িয়ে বাংলাদেশের অবস্থান এখন দক্ষিণ এশিয়ায় তৃতীয়। বর্তমানে শনাক্তের বিপরীতে মৃত্যু 1.65%, যা 1 মাস আগেও ছিল 1.59%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোগীদের হাসপাতালে আসতে দেরি করার কারণে বাড়ছে মৃত্যু। অন্যদিকে বিশেষজ্ঞরা দায়ী করছেন হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে আস্থার সংকটকে। একটি বড় সংখ্যক রোগী কিন্তু প্রাথমিক উপসর্গকে ডিনাই করেছেন, চিকিৎসা কেন্দ্রে আসতে অনেক ক্ষেত্রে অস্বীকার করেছেন, খুব গুরুতর অসুস্থ অবস্থায় তারা এসেছেন, এবং যে কারণে মৃত্যু সংখ্যাটি গত কিছুদিনে আমরা দেখেছি বেড়েছে। দেশে কোভিড আক্রান্ত হয়ে কেবল জুলাইয়ে প্রাণহানি 5000-এর বেশি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা টিকা নিবন্ধনের ওয়েবসাইট সুরক্ষা হ্যাক হয়েছে সন্দেহে থানায় সাধারণ ডায়েরি করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার হাসপাতালের উপপরিচালক ডাক্তার আফতাব উদ্দিন পাঁচলাইশ থানায় এই জিডি করেন। এতে উল্লেখ করা হয়, কয়েকদিন ধরে বিভিন্ন ব্যক্তি সুরক্ষা ওয়েবসাইট থেকে পাঠানো SMS নিয়ে টিকা দিতে আসছেন, অথচ এখনও তাদের টিকা দেওয়ার তারিখ নির্ধারণ হয়নি। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয় তাদের ধারণা কোনো একটি চক্র হ্যাকের মাধ্যমে ওয়েবসাইটে ঢুকে গণহারে SMS পাঠিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
করোনার টালমাটাল অবস্থার মধ্যেই প্রতিদিন রেকর্ড ভাঙছে ডেঙ্গু। 24 ঘন্টায় সর্বোচ্চ 143 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে রাজধানীর 142 জন। এদিকে ঢাকার 2 সিটিতে দ্বিতীয় দফায় চিরুনি অভিযানের প্রথম দিন বেশ কয়েকটি ভবনের মালিককে জরিমানা করা হয়, কিন্তু সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। নির্মাণাধীন ভবনে দীর্ঘদিন ধরে জমে থাকা পানি এবং আবর্জনা মিলেমিশে একাকার। এর থেকেই তৈরি হচ্ছে এডিসের লার্ভা, যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ। নগরবাসী বলছেন, নিজে সচেতন হয়েও পাশের ভবনের কারণে ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে আছেন তারা। পাশের বিল্ডিংয়ে থাকি, আমরা অনেকটাই পরিষ্কার রাখি, আর এই বিল্ডিং অনেকই ময়লা ফেলে চলে যায়। আমরা পরিষ্কার রাখলেও আমাদের সাইড রাখলেও এই সাইড রাখা হয় না, এই ময়লা ফেলে আর ময়লা হয় আর পানি জমা থাকে। আমার এই যে এখানে একটা পানি জমতো, এটা আমি বালি দিয়ে ভর্তি করে দিচ্ছি। যেসব ভবনে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে সেই ভবনের মালিককে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। আমরা যতগুলো ভবনে ঘুরেছি, নির্মাণাধীন ভবনে আমরা লার্ভা পেয়েছি, পানি পেয়েছি। এটা মালিককে যদি পাই আমরা এখনই মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসবো, মালিককে না পেলে আমরা নিয়মিত মামলা করব। দ্বিতীয় দফার চিরুনি অভিযানে প্রথম দিন মঙ্গলবার সকাল 10টা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলের 54টি ওয়ার্ডে ছেটানো হয় লার্ভিসাইড। একইভাবে অভিযান চলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেও। গত বছর মশক নিধনে ওষুধের কার্যকারিতা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, এবার সে বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। 3টা ল্যাবে এটা পরীক্ষা করা হয়, আইডিসিআর এ করা হয়, প্ল্যান্ট প্রোটেকশনে করা হয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ল্যাবে করা হয়। কাজেই আমরা শতভাগ নিশ্চিত না হয়ে ওষুধকে আমরা মাঠে প্রয়োগ করি না। কোনো ভবন থেকে ম্যানেজার বা কর্মীরা পালিয়ে যাচ্ছে, আমরা সেই সকল ভবন মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি এবং যেখানে যাকে যে অবস্থায় পাওয়া যাবে আইন তার নিজস্ব গতিতে চলবে। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 143 জন, যা চলতি বছরে সর্বোচ্চ। এর মধ্যে শুধু রাজধানীতেই রেকর্ড 142 জন। বেলায়েত হুসাইন, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধের বিরোধিতার নামে বৃহত্তর চট্টগ্রামে জামাত শিবির বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল, কিন্তু পুলিশি তৎপরতায় তা নস্যাৎ হয়ে গেছে। ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করার পাশাপাশি সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়েছিল তারা। নাশকতার পরিকল্পনার সময় 19 জনকে আটকের পর বের হয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। সাখাওয়াত টিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। গত কয়েকদিন ধরে বিভিন্ন দেশে লকডাউন বিরোধী বিক্ষোভ চলছে। সেই ইস্যুকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়েছিল জামায়াত শিবিরের নেতা কর্মীরা, কিন্তু সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে আপাতত সেই পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে। চট্টগ্রাম অংশে নাশকতা সৃষ্টির পরিকল্পনার গোপন বৈঠকে হানা দিয়ে সংগঠনটির 19 জন নেতাকর্মীকে আটক করে। তাদের প্ল্যান ছিল চলমান লকডাউনকে ঘিরে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কিংবা কোনো সরকারি স্থাপনায় একটি নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে চট্টগ্রামে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা। মূলত ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অবস্থান নেওয়ার পাশাপাশি সরকারি স্থাপনা ছিল তাদের হামলার প্রধান লক্ষ্যবস্তু। জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছে পুলিশ। জড়ো হয়ে তারা যে কোনো নাশকতার পরিকল্পনা অথবা এই যে চলমান যে লকডাউন আছে, লকডাউন বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, এই সংবাদের ভিত্তিতে আমরা অভিযান করি এবং তাদেরকে আটক করি। বেশ কবছর আত্মগোপনে থাকার পর এই নাশকতার মাধ্যমে আবারও প্রকাশ্যে আসার পরিকল্পনা ছিল তাদের। 19 জনকে আটকের ঘটনায় নগরীর চাঁদগাঁও থানায় পৃথক 2টি মামলা দায়ের করেছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যোগ্যতা, অভিজ্ঞতা আর দেশপ্রেম, এই তিনের সমন্বয়ে দেশের আইসিটি খাতকে শুধু এগিয়ে নেননি, নিজ হাতে গড়ে তুলেছেন ডিজিটাল বাংলাদেশ। ক্ষমতার খুব কাছাকাছি থেকেও নির্লোভ ও পরিচ্ছন্ন জীবন জীবিকার অধিকারী থেকে ঠাঁই করে নিয়েছেন দেশের আপামর মানুষের মনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার পুত্র সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার পা রাখলেন 51 বছরে। রাশেদ বাপ্পির রিপোর্ট। যুদ্ধের দামামার মাঝেই 1971 সালের 27 জুলাই বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার ঘর আলো করে জন্ম নেয় ফুটফুটে এক শিশু। পাকিস্তানিদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের পর নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রিয় দৌহিত্রের নাম রাখেন জয়।
জয় দিয়ে জীবনের শুরু হলেও শৈশবেই তাকে হতে হয় কঠিন নিষ্ঠুরতার মুখোমুখি। ৭৫-এ ঘাতক দলের নির্মম বুলেটে নানা নানি সহ ছিন্ন ভিন্ন হয়ে যায় পুরো পরিবার। ৭৫ পরবর্তী লন্ডন হয়ে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে থাকেন ভারতে। পড়াশোনা করেন বিশ্বের প্রসিদ্ধ সব বিদ্যাপীঠে। নিজেকে গড়ে তোলেন একজন প্রতিষ্ঠিত কম্পিউটার প্রকৌশলী হিসেবে। জীবনের বড় একটি সময় প্রবাস জীবনযাপন করলেও দেশ ভাবনা থেকে কখনো পিছপা হননি বঙ্গবন্ধু দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। ২০১৪ সালে দায়িত্ব নেন মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টি নিয়ে আসেন তিনি। পর্দার অন্তরালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে গোটা দেশে তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটান এই তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। আমরা বিশ্বাস করি যে তরুণরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, তারাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, দেশের গুরুত্বপূর্ণ স্থানে হাইটেক পার্ক নির্মাণ, 4G চালু, ইন্টারনেটের দাম কমানো, কম্পিউটারের শুল্কমুক্ত আমদানি, ফ্রিল্যান্সিংয়ের উৎকর্ষ সাধন সহ অনলাইনে নাগরিক সুবিধা নিশ্চিতে সজীব ওয়াজেদ জয়ের অবদান অনন্য, যার সুফল ভোগ করছে কোটি বাঙালি। কেননা করোনা মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশ থমকে গেলেও তথ্য প্রযুক্তিতে এগিয়ে থাকা বাংলাদেশ পাচ্ছে বাড়তি সুবিধা। সজীব ওয়াজেদ জয় মনে করেন চতুর্থ শিল্প বিপ্লবের পথে বাংলাদেশ হতে চলেছে আগামীর নেতা, যার নেতৃত্বে থাকবে দেশের তরুণ প্রজন্ম। আর তাই তরুণ উদ্যোক্তা ও নেতৃত্বকে একসঙ্গে যুক্ত করার পাশাপাশি প্রশিক্ষিত করতে বৃহত্তম প্ল্যাটফর্ম ইয়াং বাংলার সূচনা হয় সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বেই। শ্রমভিত্তিক অর্থনীতিকে প্রযুক্তি নির্ভর করে তুলতে জাতীয় পর্যায়ে চলমান কর্মপ্রয়াসের কেন্দ্রবিন্দুতে সজীব ওয়াজেদ জয়, যার নেতৃত্বে দেশের উত্তরণ ঘটেছে অফলাইন থেকে অনলাইনে। প্রযুক্তির বরপুত্র ডিজিটাল বাংলাদেশের এই রূপকারের হাত ধরেই আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে তারুণ্য। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। রিগাল ফার্নিচারে পাচ্ছেন 20% পর্যন্ত নিশ্চিত ছাড়। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। দালালের দৌরাত্মে অতিষ্ঠ রাজধানীর পঙ্গু হাসপাতালে আসা রোগী ও স্বজনরা। অভিযান চালিয়ে 9 দালালকে 1 মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। কোনোভাবেই চিকিৎসা সেবা নিয়ে রোগীদের ভোগান্তি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সকালবেলা অনেক দালাল থাকে ওখানে, ওনারা টাকা চাচ্ছে 10,000, তারপর ওইদিকে মেডিকেলে নিতে যাচ্ছে। 500 টাকার খরচ 5,000 টাকায় গিয়ে ঠেকেছে, কিন্তু মেলেনি প্রত্যাশিত সেবা। নিঃস্ব হয়ে ফিরতে হয়েছে সরকারি হাসপাতালে। ওই হসপিটালে নিয়ে তারপরে আমার ভর্তি করাইছে, 5,000 টাকা জমা নিছে। ওখানে যেটি দেখলাম প্রত্যেকটাই দালালের চক্রান্ত হয়ে আছে। এভাবে সরকারি হাসপাতালে চিকিৎসা নেই, ডাক্তার নেই বলে হাসপাতালের কম্পাউন্ড থেকে রোগী সরিয়ে নিত দালালরা। তাতে কারো 5,000-এ দফা রফা হতো, কারো আবার লাগতো 10,000। তারপর ভালো আর স্বল্প খরচে চিকিৎসার কথা বলে ভুইফোর বেসরকারি হাসপাতালে পাঠিয়ে চম্পট দিত দালালরা। ঈদের পরের দিন ভোরবেলা আমি এখানে এসেছি, এসে ওখানে ওই রুমে যখন গেলাম তখন বললো যে এখানে হবে না, কারণ ওখান থেকে এক দালাল ধরে নিয়ে চলে গেল ওই দিক পানে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় অনেকদিন ধরেই তারা অভিযোগ পাচ্ছেন রোগীদের থেকে, অনেকে হয়েছে সর্বশান্ত। এখন পর্যন্ত যে কয়েকবারই অভিযান হয়েছে তাতে হাসপাতাল সংশ্লিষ্ট কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং এরা সবাই বহিরাগত। র্যাব জানায় চিকিৎসা ও রোগীদের ভোগান্তি বাড়াবে এমন কোনো কারণকেই প্রশ্রয় দেওয়া হবে না। আশ্রয়স্থল বলি, ভরসাস্থল বলি, সেটা হচ্ছে এই নিটোল। কাজে এখানে যে দালাল চক্র আছে তারা যদি কোনো সাধারণ মানুষের সাথে প্রতারণা করেন সে ব্যাপারে কিন্তু কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আমাদের কিন্তু অভিযান অব্যাহত থাকবে, তাই এখানে যেই থাকুক না কেন কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। গত কয়েকদিনে হাসপাতাল কর্তৃপক্ষ ও র্যাবের তৎপরতায় এসব দালালকে চিহ্নিত করা হয়। মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে 9 জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত। সিরিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরব থেকে আমদানিকৃত প্লাস্টিকের দানা চট্টগ্রাম বন্দরে লোড করার পর চালক যান ঘুমাতে। এই সুযোগে হেলপার, কাভার্ড ভ্যান সহ 334 বস্তা পণ্য চুরি করে উধাও। নোয়াখালী এবং লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় 30 লাখ টাকা মূল্যের চোরাই পণ্য। গ্রেফতার করা হয়েছে 2 জনকে। এই ধরনের চুরি রোধে পণ্য বোঝাই গাড়ি জিপিএস সিস্টেমের আওতায় আনার পরামর্শ পুলিশের।
বুলবুল রেজার রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে এই কাভার্ড ভ্যানটিতে ৩৩৪ বস্তা প্লাস্টিকের দানা লোডিং শেষে চালক ঘুমাতে যান। হেলপার এই সুযোগে পণ্য বোঝাই ভ্যানটি চুরি করে রওনা হন ঢাকার উদ্দেশ্যে। পুলিশকে বিষয়টি জানানোর পর যাত্রাবাড়ির ধলপুরে আটক করা হয় ভ্যানটি, গ্রেফতার করা হয় দুজনকে। হেলপারের দেয়া তথ্যে নোয়াখালী এবং লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় চোরাই পণ্যগুলো। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে তারা পণ্যগুলো লুকিয়েছিল সেখানে। সৌদি আরব থেকে এক ব্যবসায়ী প্রায় ৩০ লাখ টাকার প্লাস্টিকের দানা আমদানির পর একটি ট্রান্সপোর্ট কোম্পানির হাতে তুলে দিয়েছিলেন। চালানটি পৌঁছে দেওয়ার কথা ছিল গাজীপুরে। বিভিন্ন পরিবহন কোম্পানিতে চালকের সহযোগী হিসেবে কাজ করলেও গ্রেফতার দুজনই পণ্য বোঝাই পিকআপ ও কাভার্ড ভ্যান চুরির সঙ্গে জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। মূলত তার সহযোগীদেরকে নিয়ে সে এই কাজটুকু করত এবং সে যেটা করত, সে এই মালামালগুলি নিয়ে সে বিভিন্ন জায়গায় প্রথমে স্টোর করত। তারপর ওখান থেকে সে স্টোর করে সেখান থেকে সে কিছু ব্যবসায়ী সে খুঁজতো যে যাদের কাছে সেই কাঁচামালগুলি বিক্রি করতে পারবে, অল্প অল্প করে তাদের কাছে সে পৌঁছে দিত টাকার বিনিময়ে। তো এইভাবে দেখা গেছে যে আমদানিকারকের বিপুল পরিমাণ অর্থের ক্ষতি হয়। এই ধরনের চুরি রোধে গাড়ি জিপিএস সার্ভিসের আওতায় আনার অনুরোধ পুলিশের। পরিবহন মালিক যারা আছেন তারা প্রত্যেকটা পরিবহনের যদি জিপিএস সিস্টেমটা তারা যদি লাগিয়ে নেন, তাহলে হয়তো আমরা খুব সহজেই পরিবহনটাকে শনাক্ত করতে সক্ষম হব। এই চক্রের সঙ্গে জড়িত আরও দুজনের নাম পেয়েছে পুলিশ। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। চক্রের দুইজনকে আমরা গ্রেফতার। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়। অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকার দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্য ল্যান্সেট জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে এই দুই প্রতিষ্ঠানের টিকা নিয়ে শরীরে অ্যান্টিবডি বেশি দিন থাকে না। ভ্যাকসিন নেওয়ার ২ থেকে ৩ মাস পর তা ধীরে ধীরে কমতে পারে ৫০% পর্যন্ত। টিকা নিলে কতদিন সুরক্ষা মিলে, কতদিন কোভিডকে পরাস্ত করা যায়, এই প্রশ্নই এখন সবার মনে। এমন অবস্থায় জানা গেল অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকার কার্যকারিতার বিষয়টি। দ্য ল্যান্সেটের জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে এই দুই প্রতিষ্ঠানের টিকা নিয়ে শরীরে অ্যান্টিবডি খুব বেশি দিন থাকে না। ভ্যাকসিন নেয়ার ২ থেকে ৩ মাস পর তা ধীরে ধীরে কমতে পারে অন্তত ৫০%। যুক্তরাজ্যের UCL ইনস্টিটিউট অফ হেলথ বলছে অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজারের টিকার ২ ডোজ নেয়ার পর শরীরে অ্যান্টিবডির মাত্রা প্রাথমিকভাবে খুব বেশি থাকে, যা জোরালোভাবে করোনার বিরুদ্ধে সুরক্ষা বলয় তৈরি করতে থাকে। তবে চিন্তার কারণ হলো এই অ্যান্টিবডির মাত্রা ২-৩ মাস পর কমতে শুরু করে। গবেষকরা ১৮ বা তার চেয়ে বেশি বয়সের ৬০০ জনের ওপর সমীক্ষা চালিয়ে এই তথ্য সামনে এনেছেন। তাদের মধ্যে বিভিন্ন বয়স, লিঙ্গ এবং দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ ছিলেন। শঙ্কার বিষয় হলো অ্যান্টিবডির স্তরগুলো যদি এই হারে কমতে থাকে তবে নতুন কোভিডের ধরনের বিরুদ্ধে তা পুরোপুরি সুরক্ষা দিতে পারবে না। বিশেষ করে ভারতীয় ডেল্টা ধরনের সমস্যা আরও সৃষ্টি হবে, কারণ ডেল্টা ভেরিয়েন্ট এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় ঝুঁকি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভারতীয় এই ধরন এখন পর্যন্ত আবিষ্কার হওয়া সবচেয়ে খারাপ ধরন, যা দ্রুত ছড়ায় মানুষের দেহে, ক্ষতিও করে সবচেয়ে বেশি। টিকা নিলেও মেলে না এ থেকে মুক্তি। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। মাত্র 7 দিনে 90% প্রাপ্তবয়স্ককে কোভিডের টিকা দিয়েছে ভুটান। এত কম সময়ে প্রত্যন্ত অঞ্চলেও সুষ্ঠুভাবে এই বিশাল কর্মযজ্ঞ সফল করায় প্রশংসা করেছে ইউনিসেফ, যা বিশ্বের জন্য মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। করোনা মোকাবিলাতে দক্ষিণ এশিয়ার এ দেশটি বিশ্বের সবচেয়ে সফল দেশ। 2020 সালের শুরু থেকে বিশ্বব্যাপী শুরু কোভিড মহামারী। এরপর থেকে বিশ্বের বড় বড় দেশ এই মহামারী রুখতে ব্যর্থ হয়েছে। উন্নত চিকিৎসা পদ্ধতিও শুরুতে খেয়েছে হোঁচট। ঠিক এমন অবস্থায় সফল দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ ভুটান। দেশটিতে গেল 1.5 বছরে করোনায় মারা গেছেন মাত্র 2 জন, আক্রান্ত 2500-এর কম। সে হিসেবে বিশ্বে কোভিড মোকাবিলায় শীর্ষ দেশের একটি ভুটান। স্বাস্থ্যবিধি মানা, সীমান্তে কড়াকড়ি, চলাফেরায় কড়াকড়ি ও লকডাউন কার্যকর করেই এই সফলতা এসেছে তাদের। এমন সাফল্যের মধ্যেই আরও একটি পালক যুক্ত করল ভুটান। দেশটি 90% প্রাপ্তবয়স্ক মানুষকে টিকার আওতায় এনেছে, তাও আবার মাত্র 7 দিনে। এই কাজটি করে তাক লাগিয়ে দিয়েছে তারা। ইউনিসেফ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ভুটানের এই টিকা কর্মসূচিকে সাফল্য হিসেবে তুলে ধরছে। ভুটানের মতো ছোট একটি দেশে চিকিৎসক ও নার্সের স্বল্পতা রয়েছে, কিন্তু দেশটির রাজা ও সরকারের সুব্যবস্থাপনার কারণে এখানে টিকা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। দেশটির দুর্গম অঞ্চলের মানুষও টিকা পেয়েছেন।
মার্চের শেষ দিকে ভারত 5.5 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা ভুটানকে দেয়। ভুটান এপ্রিলের শুরু থেকেই দ্রুত এসব টিকা প্রথম ডোজ হিসেবে দিতে শুরু করে। প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার মধ্যে সময়ের ব্যবধান বাড়তে থাকায় দেশটির সরকার আরও বেশ কয়েকটি উৎসের সঙ্গে যোগাযোগ করে। ভুটানের আবেদনে সাড়া দেয় যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, চীন ও আরও কয়েকটি দেশ। ভুটানের মোট জনসংখ্যা প্রায় 8 লাখ। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। স্পেনে করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকা আরবি স্কুলের শিক্ষা কার্যক্রম আবার নতুন করে শুরু হয়েছে। নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষার দুয়ার খুলে দিতেই এই আরবি শিক্ষা কেন্দ্রগুলো পরিচালিত হয়ে আসছে। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ছবিতে রিপোর্ট। স্পেনে প্রবাসী বাংলাদেশি শিশু কিশোরদের আরবি ভাষা শিক্ষায় সম্পৃক্ত ও দিনী শিক্ষা দেওয়ার জন্য মাদ্রিদের বাঙালি পাড়া বলে খ্যাত লাভা পিএচ, কেন্দ্রীয় বাইতুল মোকাররম জামে মসজিদ ও হজরত শাহজালাল লতিফিয়া জামে মসজিদে শুরু হয়েছে 3 মাসব্যাপী কোরআন শিক্ষা কার্যক্রম। ইংরেজি ও স্প্যানিশ ভাষার পাশাপাশি নতুন প্রজন্মের শিশু কিশোরদের শুদ্ধভাবে কোরআন শিক্ষা, নামাজের নিয়মকানুন ও সামাজিক ও নৈতিক শিক্ষা দেয়াই মূলত এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। তাদেরকে যদি আমরা মসজিদমুখী, কোরআনের আলোকে, ইসলামের মুখে রাখতে না পারি তাহলে বড় হয়ে তারা ইসলাম থেকে দূরে চলে যাবে। বিগত 1 বছর করোনা ভাইরাসের কারণে মসজিদে ক্লাস বন্ধ ছিল, এখন কিছুটা শিথিল হওয়ার কারণে বাচ্চাদের ক্লাস শুরু হয়েছে। প্রতি বছর গ্রীষ্মকালে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে সে অবসর সময়টাকে কাজে লাগিয়ে শিশুদের আরবি শিক্ষায় শিক্ষিত করা হয়। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন অভিভাবকরাও। নতুন প্রজন্মকে ইসলামের পথে পরিচালিত করার জন্য সুস্থ এবং সুন্দর একটা পরিবেশের প্রয়োগ দরকার। বিদায় সুন্দর একটা মসজিদ নির্মাণ করার জন্য আহ্বান জানাচ্ছি। 3 মাসব্যাপী আরবি শিক্ষা শেষে শিশু কিশোরদের পুরস্কার ও সনদ দেয়া হবে। প্রবাসের মাটিতে আরবি শিক্ষায় পৃষ্ঠপোষকতার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, স্পেন। কুয়েতে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বেলিন্ডা লুইস বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন। এ সময় 2 দেশের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন। 1 ঘণ্টাব্যাপী এই সাক্ষাতে বন্ধুপ্রতিম 2 দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। যুক্তরাজ্যের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। সাক্ষাৎ শেষে দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন ও সেখানে সংরক্ষিত পরিদর্শন বইয়ে সই করেন। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ পুরোপুরি নিরাপদ বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বিনিয়োগের অপার সম্ভাবনার জায়গা বাংলাদেশ। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন আয়োজিত অর্থনৈতিক বিষয়ক সপ্তাহব্যাপী রোড শোর প্রথম দিনে একথা বলেন তারা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। নিউ ইয়র্কে হল ভর্তি অসংখ্য মানুষ। এদের অর্ধেক এসেছেন বাংলাদেশ থেকে, বাকিরা প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশের ব্যবসায়ীরা যেমন বলছেন দেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশের কথা, তেমনি প্রবাসীদেরও ছিল নানা প্রশ্ন। বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলি রুবায়ত উল ইসলাম বলেন, ব্যবসা বাণিজ্যে প্রচুর সম্ভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। আমরা এসেছি এখানে সকল প্রশ্নের উত্তর দিতে এবং বাংলাদেশের যে গত 1 দশকে যে অর্থনৈতিক বিপ্লব সাধিত হয়েছে, বাংলাদেশ যে তার সকল ইকোনমিক অ্যান্ড সোশিও ইকোনমিক ইন্ডিকেটরে খুবই ভালো করেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশি বিদেশি প্রবাসী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। Where the interest rate now in Bangladesh has come down to 3-4%. রোড শোতে অংশ নেন বাংলাদেশের অর্থনৈতিক খাতের শীর্ষ কর্তা ব্যক্তি সহ দেশ থেকে আসা প্রায় অর্ধশত ব্যবসায়ী। তারা বলেন, দেশে এখন বিনিয়োগ পুরোপুরি নিরাপদ। এত সুন্দর একটি প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, যার জন্য বাংলাদেশকে বিশ্বের দরবারে আরো ভালোভাবে পরিচিত করতে পারছি আমরা। আয়োজকরা জানান, গত বছর জিডিপিতে প্রতিবেশী ভারত, ভিয়েতনাম সহ আরো অনেক দেশকে পেছনে ফেলেছে বাংলাদেশ। 1 দশক ধরে দেশের গড় জিডিপি প্রবৃদ্ধি 6.8%। বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানিয়ে রোড শোর দ্বিতীয় পর্ব শুরু হবে 28 জুলাই রাজধানী ওয়াশিংটন ডিসিতে। এরপর রোড শো যাবে লস অ্যাঞ্জেলেসে, সেখান থেকে সান ফ্রান্সিসকোতে গিয়ে শেষ হবে রোড শো। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।
দেশের আয়তন মাত্র ৩১৬ বর্গ কিলোমিটার আর জনসংখ্যাও মাত্র 4.5 লাখের মতো। তবে বিস্ময়ের বিষয়, ছোট্ট এ দেশটিতে প্রতি বছর ভ্রমণ করেন প্রায় ২৬ লাখ মানুষ। যদিও করোনার প্রভাব পড়েছে পর্যটন খাতে। বলছিলাম ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ মাল্টার কথা। সম্ভাবনাময় দেশটিতে বিভিন্ন খাতে রয়েছে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগও। মাল্টা ঘুরে এসে জানাচ্ছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। ভূমধ্যসাগরের বিশিষ্ট মাল্টা, যার সরকারি নাম মাল্টা প্রজাতন্ত্র। এখানকার আরামদায়ক আবহাওয়া, পরিবেশ বান্ধব শহর আর উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পর্যটকরা সহজেই ছুটে যেতে চান এই দেশটিতে। দর্শনীয় স্থান আর নয়নাবিরাম দৃশ্য উপভোগের জন্য প্রতি বছর দেশটিতে ভিড় করেন কয়েক লাখ পর্যটক। বিশেষ করে ইউরোপে গ্রীষ্মকালে সেই সংখ্যা আরও বাড়ে। তবে ইউরোপের অন্যান্য দেশের মতো এই দেশটির পর্যটন খাতে করোনার প্রভাব পড়েছে, এমনটাই জানিয়েছেন দেশটিতে বসবাসকারী স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। এখানকার প্রায় 50 থেকে 60% ইকোনমি ডিপেন্ড করে ট্যুরিজমের উপরে। প্রতি বছর ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই দেশে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে, কিন্তু করোনার কারণে এই দেশে এখন পর্যটনের সংখ্যা খুব একটা কম। গত বছর থেকে এখন একটু ভালোর দিকে, এখন একটু ডেভেলপ হয়েছে আস্তে আস্তে। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দেশটির অবস্থান নেওয়ার কারণে মাল্টার সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দেশটির শক্তিশালী পর্যটন খাত আর দেশব্যাপী চলমান অবকাঠামো নির্মাণ খাত সহ অন্যান্য খাতে বাংলাদেশি দক্ষ ও অদক্ষ পেশাজীবী কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা রয়েছে। ধারণা করা হয় দেশটিতে হাজার খানেক বাংলাদেশি বর্তমানে কাজ করছেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজে লাগিয়ে নানা ক্ষেত্রে যে সম্ভাবনার জায়গা রয়েছে তার সুযোগ নিতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানো দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, মাল্টা।